আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নীল রহমান বরাবরের মতো আপনাদের সাথে আজকেও বিজ্ঞান আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের পদার্থের অবস্থা। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে এটা কাদের জন্য এবং কার কাজে লাগবে বা কারা আমরা এটা পড়ব। সত্যি কথা বলতে গেলে পদার্থের অবস্থার এই অংশটা থেকে আজকে যতটুকু আলোচনা করব এই অংশটা থেকে বিগত পরীক্ষা যদি অ্যানালাইসিস করা হয় তাহলে হচ্ছে বিভিন্ন পিএসসি নন ক্যাডার পরীক্ষাগুলো এবং হচ্ছে প্রাইমারি সকল পরীক্ষা প্রাইমারিতে প্রায় সকল পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন এসেছে, একটি অথবা দুইটি এরকম প্রশ্ন এসেছে। তো টপিকটা খুবই ইম্পর্টেন্ট যারা প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা দিবেন এবং নন ক্যাডার পরীক্ষা দিবেন তাই জন্য 3 স্টার টপিক বলা যায়। তাদের জন্য এটা 3 স্টার টপিক বলা যায়। 3 স্টার টপিক এই জন্যই বলছি প্রায় প্রতিবারই কোনো না কোনো প্রশ্ন এই টপিক থেকে এসেছে, সো এটা ইম্পর্টেন্ট। চলেন কথা না বলিয়ে টপিকে চলে যাই। তো হ্যাঁ, আমার সাথে এখন এই টপিকটা যারা 9-10-এর ছেলেমেয়েরা দেখতেছো তাদেরও একটা ইম্পর্টেন্ট টপিক, এটা রসায়ন 2 পদার্থের রসায়নের পদার্থের অবস্থা সেকেন্ড চ্যাপ্টার। তো চলো এই টপিকটা নিয়ে একটু আলোচনা করি। বেসিক্যালি হচ্ছে প্রথমে আমি যদি বলতে চাই পদার্থ কী জিনিস, তাহলে একটা প্রশ্ন আসতে পারে, স্যার পদার্থ কী হতে পারে বা ভাইয়া পদার্থ কী হইতে পারে। তো বেসিক্যালি আমি তোমাদেরকে এটাই বলবো যে পদার্থ বলতে বেসিক্যালি যার ওজন আছে, আয়তন আছে এবং স্থান দখল করবে তাকে কি বলবে? পদার্থ বলবে। ফর এক্সাম্পল আমি যদি আমার এই মার্কারটা রাখি, মার্কারটার একটা ওজন আছে এবং নির্দিষ্ট একটা আয়তন আছে এবং সেটা স্থান দখল করতেছে, তাহলে এই মার্কারটা এক ধরনের পদার্থ। এখন আরও কিছু হইতে পারে, যেমন বাতাসে একটা ওজন আছে, নির্দিষ্ট আয়তন দখল করে, স্থান দখল করে, নির্দিষ্ট আয়তন আছে, ওইটাও এক ধরনের কি নির্দিষ্ট আকার, বাতাসের নির্দিষ্ট আকার না কিন্তু ওজন আছে, স্থান দখল করে। হ্যাঁ, যেই অঞ্চলে থাকে সেই অঞ্চলের আয়তনটাই হচ্ছে বাতাসের বেসিক্যালি আয়তন বা তরলের আয়তনের কিছু একটা বলা হয়। তো সেটা হচ্ছে আমার পদার্থ। এখন অন্যভাবে যদি বলো যে আলো কি পদার্থ হবে, না, আলো পদার্থ হবে না, কারণ হচ্ছে আলো নির্দিষ্ট ভর নেই, আয়তন নেই, তো আলোকে নেওয়া যাবে না, কিন্তু বাতাসকে আলোকে নেওয়া যাবে। তো বায়ু একটা মিশ্র পদার্থ, তোমরা যেহেতু কেমিস্ট্রি পড়তেছো এটা অবশ্যই জানতে পারো বায়ু একটা মিশ্র পদার্থ। তো পদার্থে যখন অবস্থা নিয়ে আলোচনা করব, সাধারণত পদার্থের 3টি অবস্থা, তবে আজকে আমরা পদার্থের 4টি অবস্থা সম্বন্ধে জানবো। আরও অবস্থা আছে, এখন পর্যন্ত 7টি অবস্থা কথাবার্তা বলা হয়, তবে আমরা প্রধানত 4টি অবস্থার কথা জানবো আজকে। তো এখানে 3টি ভাইটাল পদার্থ হচ্ছে পদার্থের অবস্থা 3টি, এক হচ্ছে কঠিন, 2 হচ্ছে তরল, আর 3 হচ্ছে বায়বীয়। এখন এটা আমরা সবাই জানি কঠিন পদার্থ কোনগুলো, তরল পদার্থ কোনগুলো, বায়বীয় পদার্থ কোনগুলো। তো যেহেতু তোমরা একটু বড় হয়েছো আমি ওইভাবেই একটা আলোচনা করবো, একটু বাস্ট আলোচনা করার চিন্তা ভাবনা করবো। ক্লাস 6-7-এর জন করে আয়তন আছে এগুলো বলে আমি কঠিন, তরল, বায়বীয় পদার্থকে ডিফাইন করবো না। আমি ডিফাইন করতে চাচ্ছি এভাবে, যদি কোনো পদার্থের মধ্যে পদার্থের ক্ষুদ্রতম কণাগুলার, এই মুহূর্তে তোমরা কিন্তু পদার্থের 3টা কণা সম্বন্ধে জানো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্বন্ধে তোমরা জানো। তো ওইটা নিয়ে আমি আলোচনা করতেছি না, এটা হচ্ছে পদার্থের 3টা অবস্থা, যে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় যদি কণাগুলোর কঠিন অবস্থা হচ্ছে আন্তঃআণবিক ফাঁক কম থাকবে, এই যে একটা মধ্যখানে ফাঁকা জায়গা আছে, এই জায়গাটাকে বলে হচ্ছে আন্তঃআণবিক ফাঁক। আন্তঃআণবিক ফাঁক, আচ্ছা, আন্তঃআণবিক ফাঁক বলতে অণুগুলোর মধ্যে ভিতরে যে ফাঁকগুলো আছে, এক একটা পরমাণু বা অণুর মধ্যে ক্ষুদ্রতম যে ফাঁকটা আছে সেটা হচ্ছে আন্তঃআণবিক ফাঁক। তো এটার মধ্যে কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক ফাঁক খুব কম থাকবে। হ্যাঁ, আন্তঃআণবিক ফাঁক খুব কম থাকবে এবং এটার হচ্ছে আয়তন এবং আকৃতি হবে নির্দিষ্ট। তাহলে দুইটা কি কথা, একটা হচ্ছে আন্তঃআণবিক ফাঁক কম থাকবে, প্রথম কথাটা হচ্ছে আন্তঃআণবিক ফাঁক কম থাকবে, দ্বিতীয় কথা হচ্ছে নির্দিষ্ট আয়তন থাকবে, নির্দিষ্ট আকার এবং আয়তন থাকবে, দুইটাই থাকবে, আকার এবং আয়তন থাকবে। ঠিক আছে, আকার এবং আয়তন থাকবে। তরলের ক্ষেত্রে কি থাকবে? কঠিন অপেক্ষা আন্তঃআণবিক ফাঁক কম থাকবে, দেখো অনেক বেশি আন্তঃআণবিক ফাঁক বেশি থাকবে, মানে কঠিন অপেক্ষা বেশি থাকবে, বায়বীয় অপেক্ষা কম থাকবে। হ্যাঁ, কঠিন অবস্থা আন্তঃআণবিক ফাঁক বেশি থাকবে এবং যেই পাত্রে রাখা হবে সেই পাত্রের আয়তন, মানে যেই পাত্রে রাখা হবে সেই পাত্রে আয়তন ধারণ করবে। আর তো আকার তো আমরা দেখতেই পাচ্ছি আছে। আর বায়বীয় পদার্থের মধ্যে হচ্ছে আন্তঃআণবিক ফাঁক নেই বললেই চলে এবং নির্দিষ্ট কোনো আয়তন নেই, তবে আকার আছে। ঠিক আছে, তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাইলে আপনি পদার্থের আরেকটা কথা বললেন, তাহলে আন্তঃআণবিক শক্তিটা কি? পদার্থ অণু পরমাণু পরস্পরের সাথে আকর্ষণ বলকে, মানে পরস্পরের সাথে একে অপরের আকর্ষণ বলকে আন্তঃআণবিক শক্তি বলে।
এখন প্রশ্ন আসতে পারে তখন যে আন্তঃআণবিক শক্তি বলতেছি এটা কী জিনিস? আপাতত অনুপরমাণুগুলোর মধ্যে পরস্পরের মধ্যে যে আকর্ষণ শক্তি বা বল সেটা হচ্ছে কি আন্তঃআণবিক বল। তো এখন এই অনুপরমাণুগুলোর মধ্যে পরস্পরের মধ্যে যে আকর্ষণ শক্তি সেটা হচ্ছে আন্তঃআণবিক বল। আপাতত এই তিনটা অবস্থা আমরা বেসিক্যালি বুঝতে পারছি। ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে কিছু দেই, কঠিন পদার্থের একটা কথা বলি, তাহলে আমি একটা লোহা বলতে পারি, তরল পদার্থ পানি বলতে পারি, বায়বীয় পদার্থ হাইড্রোজেন, সোডিয়াম, নাইট্রোজেন এগুলো বলতে পারি। সরি, হাইড্রোজেন, নাইট্রোজেন, সোডিয়াম হবে না, সোডিয়াম কঠিন পদার্থের আন্ডারে চলে যাবে। তো যাক, এই কথাগুলা আমরা বেসিক্যালি জানি, ঠিক আছে। কিন্তু নতুন একটা কথা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা, সেটাকে বলা হচ্ছে প্লাজমা। তো এইটুকু তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে আমি তোমার সাথে চতুর্থ অবস্থা নিয়ে আসতেছি। এখন আসো পদার্থের প্লাজমা অবস্থা কি। তো পদার্থের প্লাজমা অবস্থা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থাকে প্লাজমা অবস্থা বলবে। তাহলে প্রথম কথাটা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা, এটা হবে চতুর্থ অবস্থা, পদার্থের চতুর্থ অবস্থা। হ্যাঁ, পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা। আর এটা বিশেষত হচ্ছে এটা বায়বীয় পদার্থের নেই, এর কোনো আকার আয়তন নেই। বায়বীয় পদার্থেরও কিন্তু আকার ও আয়তন নেই। হ্যাঁ, আকার ও আয়তন নেই এদের বায়বীয় পদার্থের মতো। কিন্তু প্রশ্ন হচ্ছে বায়বীয় পদার্থ আর এটার মধ্যে পার্থক্যটা কি? তাহলে হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন আমার যে বায়বীয় পদার্থ আছে এবং প্লাজমা, এই দুটার মধ্যে পার্থক্যটা আমি কী পাবো? ঠিক আছে, তো এখন মানে গ্যাসীয় পদার্থ এবং প্লাজমা অবস্থানের মধ্যে পার্থক্য যদি আমরা দেখি, তাহলে মেজর পার্থক্যটা হচ্ছে যে গ্যাসীয় পদার্থগুলো তো বিদ্যুৎ প্রবাহ করবে না, কিন্তু এই প্লাজমা অবস্থানটা বিদ্যুৎ প্রবাহ করবে। মানে ফর এক্সাম্পল বিদ্যুৎ চমকানো, আমি যদি দিই বিদ্যুৎ চমকানো, তারপর হচ্ছে তোমার ধরো নিয়ন আলো, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা। তা আশা করি পদার্থের চতুর্থ অবস্থা সম্বন্ধে তোমরা যথেষ্ট পরিমাণ অবগত আছে। আর একটা উদাহরণ যদি আধুনিকভাবে দেই, তাহলে সেটা আমি দিতে পারি হচ্ছে প্লাজমা টিভি, যেটা বলি আমরা প্লাজমা টিভি, সেটাও কিন্তু পদার্থের চতুর্থ অবস্থা যেতে পারে। তো এই অবস্থাগুলো, চারটা অবস্থা সম্বন্ধে তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে অবশ্যই সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। এখন আমি হচ্ছে পদার্থের বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আসো পদার্থের অবস্থা নিয়ে কথাবার্তা বলি। সাধারণত পদার্থের দুইটি অবস্থা ধরা হয়, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। তো যদি আমি মৌলিক পদার্থের কথা বলতে চাই, আর তার আগে বলে এই পর্যন্ত প্রকৃতিতে পাওয়া মোট মৌলের সংখ্যা হচ্ছে 118টি। এই পর্যন্ত প্রকৃতিতে পাওয়া মোট মৌলের সংখ্যা হচ্ছে 118টি, ঠিক আছে। মোট মৌলের সংখ্যা হচ্ছে 118টি, প্রকৃতিতে পাইছে 98টি মোট মৌল, এটা হচ্ছে মোট 118টি। প্রকৃতিতে পাচ্ছে 98টি, আর কৃত্রিমভাবে পাওয়া গেছে হচ্ছে 20টি। প্রকৃতিতে পাওয়া গেছে 98টি, মোট মৌলের সংখ্যা হচ্ছে 100, মানে আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে, এই পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টি, ঠিক আছে। তো পদার্থের আমি যদি দুইটা অবস্থার কথা জানি, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থ কী জিনিস? মৌলিক পদার্থ হচ্ছে ওই পদার্থ যে সকল পদার্থকে বাংলায় বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত আর কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে, ঠিক আছে। তো মৌলিক পদার্থগুলোকে আরও 4 ভাগে ভাগ করা হয়েছে। দেখো তোমরা 4 ভাগে ভাগ করা হয়েছে: ধাতু, অধাতু, উপধাতু এবং কি নিষ্ক্রিয় পদার্থ। তাইলে প্রশ্ন আসতে পারে ধাতু কোনগুলা, আবার অধাতু কোনগুলা, আবার উপধাতু কোনগুলা, আবার নিষ্ক্রিয় কোনগুলা, ঠিক আছে না? যে সকল পদার্থ মানে যে সকল মৌল তাপ ও বিদ্যুৎ পরিবাহী, সেগুলো হচ্ছে বেসিক্যালি ধাতু, যেগুলোর মধ্যে তাপ এবং বিদ্যুৎ পরিবহন করা যাবে। পরিবহন মানে কি? যেটার মধ্যে দিয়ে তাপ ও বিদ্যুৎ সঞ্চালন করা যাবে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যাবে, সেগুলোকে ধাতু বলবে। ফর এক্সাম্পল তোমরা বলতে পারো কপার, সোডিয়াম, সিলভার, লোহা, অ্যালুমিনিয়াম, মার্কারি, সোনা, এই জাতীয় পদার্থগুলোকে আমরা বেসিক্যালি কি বলবো? ধাতু বলতে পারি, ঠিক আছে। তারপর অধাতু কি? যেগুলোর মধ্যে তুমি বিদ্যুৎ প্রবাহ করতে পারবে না, প্রথম কথা হচ্ছে এটা, মানে তাপবিদ্যুৎ অপরিবাহী যেটা, সেটা হচ্ছে অধাতু, লাইক অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হ্যাঁ, হিলিয়াম, নিয়ন, এই জাতীয় পদার্থগুলোকে তুমি কি ধরতে পারো? অধাতু ধরতে পারো, ঠিক আছে। উপধাতু মানে কি? যারা দুই রকম আচরণ করবে। দুই রকম আচরণ কি? ধাতুর মতো আচরণ করবে, মাঝে মাঝে অধাতুর মতো আচরণ করবে, এগুলোকে উপধাতু বলে। কিছু ফ্রেন্ড সার্কেল থাকে না, যখন স্যার ক্লাসে আসে না তখন বলেন যে এটা করবো ওইটা করবো, স্যারকে ছুটি ছোটো বলবো, এই করবো সেই করবো, কিন্তু স্যার আসছে স্যারের পক্ষে কথা বলতেছে, এই টাইপসে কিছু ফ্রেন্ডস আছে না, ওইগুলো হচ্ছে উপধাতু, যারা ধাতুর মধ্যে কাজ করে আবার অধাতুর মধ্যে কাজ করে, লাইক আর্সেনিক,
তারপর হচ্ছে বোরন, সিলিকন। এই সিলিকন ধাতুটার কথা মনে রাখো, এটা ছোট সিলিকন চিপ যেটা মেমোরি কার্ড তৈরি বা এই জাতীয় পদার্থে ব্যবহার করা হয়। তো বহুল ব্যবহৃত পদার্থগুলোর মধ্যে একটা হচ্ছে সিলিকন। তো এটা সম্বন্ধে আমরা চতুর্দশ অধ্যায় যখন পড়বো তখন ডিটেলস আলোচনা করব। তো এরপরে দেখো নিষ্ক্রিয় মৌল, এটা হচ্ছে পর্যায় সারণীর 18তম মৌল। 18তম মৌলকে বলা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, যেগুলো হচ্ছে এই মৌলের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন করবে, মানে অর্থাৎ এই মৌল আর কোনো বিক্রিয়া অংশগ্রহণ করতে চাচ্ছে না, শেষ কক্ষপথে অথবা 2টা অথবা 8টা ইলেকট্রন থাকবে, তখন সেটাকে বলবে কি নিষ্ক্রিয় মৌল। এই নিষ্ক্রিয় মৌলগুলো একটা কথা মনে রাখবো, পৃথিবীর সকল পদার্থ নিষ্ক্রিয় হতে চায়, ঠিক আছে, মানে এরকম আর কি। মনে করো যে আমি সবাই চায় যে গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা জব নিতে বা একটা সেট আপ অবস্থানে যাইতে, ঠিক এরকম এরা বিক্রিয়া করে নিষ্ক্রিয় অবস্থানে যেতে চায়, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। তো এটা হচ্ছে পর্যায় সারণীর 18তম পর্যায়তে আছে। তো এটা তুমি মনে রাখার একটা টেকনিক আছে, যেমন হাইলিনাকে হিনিয়ার করিম যেন বাড়ি আসে 8টায়। কথাটা হচ্ছে দেখো, কথাটা ছিল যে হিনি আর এটা আমি চতুর্থে পড়াইতাম, তারপর এখন কথা আসছে জন্য বলে ফেলছি, করিম যেন বাড়ি আসে 8টায়। তো এই এইচ দিয়ে কি হিলিয়াম, নিয়ে দিয়ে কি নিয়ন, দিয়ে কি আর্গন, দিয়ে কি ক্রিপ্টন, তারপর এক্স মানে হচ্ছে এক্স জ্যানন, তারপর হচ্ছে হাসিমনি অস্ট্রেলিয়াম, এরকম করে আমি সবগুলো মৌলের নাম জানতে পারি, ঠিক আছে। আর ধাতুগুলোকে আমি মনে রাখতে পারি কীভাবে দেখো, ও ধাতু হচ্ছে অধিক সক্রিয় ধাতু, মধ্য সক্রিয় ধাতু, নিম্ন সক্রিয় ধাতু, ঠিক আছে। আবার নিম্ন এবং মধ্য মাঝামাঝি একটা ধাতু আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন। তো অধিক সক্রিয়গুলো ধাতুগুলোকে আমি কীভাবে মনে রাখতে পারি, অনেকেই বলে যে আম জাতীয় সবাই অধিক সক্রিয় ধাতু, আম শেষে যাদের আছে সবাই অধিক সক্রিয় ধাতু। তারপর আমি কথাটাকে একটু ব্যতিক্রমভাবে বলি, যেমন আমি বলি যে হচ্ছে অ্যামেকাসোফ, হ্যাঁ অ্যামেকাসোফ। অ্যামেকাসোফ একটা ওয়ার্ড মনে রাখলে আমি অধিক সক্রিয় ধাতুগুলো মনে রাখতে পারবো, লাইক হচ্ছে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। একটা ইম্পর্টেন্ট বিষয় দেখো, সবার শেষে কি আছে, আম শব্দটা আছে, তারপরে এরা অধিক সক্রিয় ধাতু, ঠিক আছে। তো অ্যামেকাসোফ। তারপর হচ্ছে জিআল, হ্যাঁ তোমরা ডোরেমনে জিয়ান কার্টুন দেখছো না, ওইটা থেকে মনে রাখতে পারো, জিয়ান যে একটা ভিলেন থাকে তার মধ্যে থাকে জিআল। জিঙ্ক, আয়োডিন, লিথিয়াম, এরা হচ্ছে মধ্য সক্রিয় ধাতু। আর মধ্য আর নিম্ন মাঝামাঝি হচ্ছে হাইড্রোজেন, আর নিম্ন সাথে হচ্ছে কোসি, হ্যাঁ কোসি, শুনতে একটু কোসি কোসি মনে হয় বিষয়টা, বাট এটা হচ্ছে কপার এবং সিলভার। তো এই জাতীয় যতগুলো মৌলের কথা বলছি সবাই হচ্ছে কি আমার অধিক সক্রিয় ধাতু, তার মানে এরা ধাতুর আন্ডারেই পড়তেছে, অধিক সক্রিয় ধাতু মানে এরা সবাই ধাতুর আন্ডারেই পড়তেছে। তো এইটার সাথে তুমি একটা অধাতু লাগাই বিক্রিয়া করতে পারবা, নেক্সট আমরা এটা আলোচনা করব। তো এটা এখন টপিক নেই, যেন হালকা একটু হিন্ট দিয়ে নিলাম, তোমরা নোট করে নিবে এটা। পর্যায় সারণী যখন পড়বো তখন আরও অনেকগুলো ট্রিক্স আছে, সেটা আলোচনা করব। আসো আবার যৌগিক পদার্থ নিয়ে আলোচনা করি। যৌগিক পদার্থ হচ্ছে কি ওই সকল পদার্থ, যে সকল পদার্থ যাদেরকে বাংলায় বা বিশ্লেষণ করলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। মৌলিক পদার্থের ক্ষেত্রে কি ছিল, শুধু ওই পদার্থ থেকে পাওয়া যাবে, আর যৌগিক পদার্থের ক্ষেত্রে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, তখন তাদেরকে কি বলবে, যৌগিক পদার্থ বলে। যেমন পানিকে যদি আমি ভাঙাই, তাহলে পানির সংকেতটা হচ্ছে কি, দেখো একটা সংকেত দিই H2O, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তার মানে এটা যদি আমি বন্ধন শক্তি দেখি, একটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন, একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে কি করছে, গাঠনিক বন্ধনে আবদ্ধ হয়েছে। আর এই যে গাঠনিক বন্ধনে আবদ্ধ হয়েছে, তাহলে এটা যৌগিক পদার্থ না। দেখো তুমি এখন এখান থেকে বাঙালি দুইটা আলাদা পদার্থ পাচ্ছ, লাইক কি পাচ্ছ, একটা হচ্ছে অক্সিজেন পাচ্ছ, আর একটা হচ্ছে কি পাচ্ছ, হাইড্রোজেন পাচ্ছ। খেয়াল করো ভালো করে, একটা অক্সিজেন আছে, একটা কি হাইড্রোজেন আছে, তাহলে দুইটা আলাদা মৌলিক পদার্থ পাচ্ছ। তাহলে সেটা হচ্ছে আমার বেসিক্যালি কি যৌগিক পদার্থ। এরকম শ্রেণীর সংকেত তুমি বিশ্লেষণ করো, লবণ করো, এরকম যেটাই করো না কেন যৌগিক পদার্থগুলো। তারপর তুমি সোনাকে করতে পারো, এটাও একটা মিশ্র পদার্থের তালিকায় পড়ে। তো এরকম যদি তুমি করো তাহলে এগুলো তুমি মিশ্র পদার্থ পাবা। তো ঠিক আছে, তো তো নেক্সট আমি তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে পদার্থের পরিবর্তন, ভৌত অবস্থা থেকে রাসায়নিক অবস্থা কীভাবে যায়। তো এতটুকু তোমরা একটু উঠে নাও। আসো পদার্থ পরিবর্তনের আগে যেটা আলোচনা করি সেটা হচ্ছে আয়োডিন, কর্পূর এবং হচ্ছে কি নিশাদল। তো এখন প্রশ্ন আসতে পারে, আয়োডিন, কর্পূর, নিশাদল উদ্বায়ী পদার্থ কেন লিখলাম। পদার্থ পরিবর্তন আলোচনা করার আগে উদ্বায়ী পদার্থ টপিকে ছিল, তো এটা একটু আলোচনা করি। উদ্বায়ী পদার্থ হচ্ছে, আমরা পদার্থের কোনো ধর্ম যদি আমি চিন্তা করি, পদার্থ কী থাকে, কঠিন থাকে, কঠিন থেকে সেটা কি হয়, তরল হয়, আর তরল থেকে সেটা কি হয়, বাষ্প হয়। হ্যাঁ, বাষ্প হয়, কথাটা ভালো করে বুঝো। তাহলে এখানে তাপ দিলাম, এখানেও তাপ দিলাম, তাহলে সে বাষ্পে পরিণত হলো। আবার বাষ্পকে যদি শীতলীকরণ করি, তাহলে হচ্ছে শীতলীকরণ করি, তাহলে সেটা বাষ্প থেকে কী হচ্ছে, তরল হচ্ছে, তরল থেকে শীতলীকরণ করলে সেটা কি হচ্ছে, কঠিন হচ্ছে, কঠিন থেকে শীতলীকরণ করলে হচ্ছে, তাহলে সেটা হচ্ছে
কঠিন হচ্ছে। অর্থাৎ তুমি খেয়াল করো, তাপ দিলে বাষ্প, বাষ্প তরল, তরল থেকে বাষ্প, বাষ্পকে ঠান্ডা করলে তরল, তরল থেকে কঠিন পদার্থের এরকম একটা ধর্ম বজায় থাকে বিধায় তিনটি অবস্থার কথা বলছি। কিন্তু কিছু কিছু পদার্থ আছে তারা মধ্যখানের অবস্থাটা করেই না, মানে তুমি কঠিন থেকে যখন তাপ দিবা তখন সেটা কি হবে, বাষ্পে পরিণত হবে। আবার বাষ্প থেকে যখন তুমি এটাকে ঠান্ডা করবে বা শীতলীকরণ করবে তখন এটা সরাসরি কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এরকম যদি কিছু পদার্থ আছে, আর এই পদার্থগুলোকে বলে হচ্ছে কি আমার উদ্বায়ী পদার্থ, যারা তাপ দেওয়ার পর, এখন আয়োডিন লিখলাম, আমরা যে আয়োডিনযুক্ত লবণ খাই, লবণের মধ্যে আয়োডিন আলাদা একটা পদার্থ, সেটাকে আমরা অ্যাড করি, এই জন্য অ্যাড দেওয়ার সময় আগেই বলে আয়োডিনযুক্ত লবণ। তো এই আয়োডিনটাও হচ্ছে কি কঠিন থেকে তাপ দিলে বাষ্পে পরিণত হবে, আর বাষ্প থেকে যদি ঠান্ডা করা হয় বা ঘনীভবন করা হয়, যেটাই তুমি বলোটা কেন, ঘনীভবন করলে সেটা কি হবে, কঠিনে পরিণত হবে। তো এই জাতীয় পদার্থ যেগুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে উদ্বায়ী পদার্থ। তো এখন এখানে একটা কথা চলে আসছে, তরলাঙ্ক, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক। তো আসো এটা স্ক্রিনশট দিয়ে নাও, আর বাকিটা একটু লিখি। তো আসো এখন তোমরা তিনটা কথা দেখতেছো, এটা হচ্ছে গলনাঙ্ক, হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। একটা কথা মনে রাখবো, কোনো কঠিন পদার্থকে যে তাপমাত্রায়, সংজ্ঞাটা আমরা একটু দেখে, কোনো কঠিন পদার্থকে যে তাপমাত্রায় গলতে শুরু করে সেটা, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে গলনাঙ্ক। ফর এক্সাম্পল, একটা লোহার দণ্ডকে তুমি গলাইবা, তো গলানোর জন্য এটাকে তুমি 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করলো, অথবা তুমি 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করলে, প্রয়োগ করার পর এটা গলে গেল, তো কঠিন লোহাটা গলে গেল। এই যে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই তাপমাত্রাটা হচ্ছে কি গলনাঙ্ক, ঠিক আছে। তারপর ধরো যে এখন তরল হয়ে গেল না, এই তরল পদার্থকে যে তাপমাত্রা জমতে শুরু করবে, এখন একটা নির্দিষ্ট তাপমাত্রা -20 ডিগ্রি, -50, -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলা, ফারেনহাইট দিলা, সেলসিয়াস দিলে যেটাই দাও না, দেওয়ার পরে এটা কি হলো, ফারেনহাইট দেওয়ার পরে এটা কি হলো, ঠান্ডা হতে শুরু করলো, তাহলে এটাকে বলবো হচ্ছে হিমাঙ্ক। আর এই তরলটাকে, এই কঠিন থেকে তুমি 500 দিয়ে যে তরল করলা লোহাটাকে, এই তরলটাকে যদি বাষ্পে করতে চাও, সেটাকে তুমি ধরো 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলা, লাইক 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়ার কারণে এই লোহাটা বাষ্পে পরিণত হওয়া শুরু করলো। এই যে বাষ্প হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি স্ফুটনাঙ্ক। ফর মানে কমপ্লেক্স এক্সাম্পল আমি যদি দিতে পারি, এটা দিলাম। আর যদি আমি ইজি একটা এক্সাম্পল দিই, সেটা ধরো যে আমি তোমাকে বললাম যে একটা বরফের টুকরা, এটা কঠিন পদার্থ, তো এটাকে তুমি ধরো যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলা বা 50 ডিগ্রি সেলসিয়াস বা 100 ডিগ্রি সেলসিয়াস দিলা, দেওয়ার পর এটা কী হলো, 20 ডিগ্রি সেলসিয়াস দিলে এটা তরলে পরিণত হলো, তাহলে এটা হচ্ছে ওই বরফের গলনাঙ্ক, ঠিক আছে। আবার ওই পানিটাকে তুমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলা, দেওয়ার পরে সেটা ফুটতে থাকলো, বা 110 ডিগ্রি দিলা, 110 ডিগ্রি দিলে তখন ফুটতে থাকলো, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। আবার ওই পানিটাকে তুমি -20 ডিগ্রি বা -10 ডিগ্রি দিলা, দেওয়ার পরে সেটা কী হলো, বরফে পরিণত হলো, তাহলে এটা হচ্ছে কি হিমাঙ্ক। তো আশা করি তিনটা জিনিস বুঝতে পারছো, স্ক্রিনশট দিয়ে নাও, দেন আমি তোমাদের সাথে পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। তো তোমরা এই মুহূর্তে স্ক্রিনে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন দেখতে পাচ্ছ। ভৌত পরিবর্তন কি, এটা যদি আমি তোমাকে সংজ্ঞা বলতে চাই, অর্থাৎ যে পরিবর্তনের ফলে পদার্থের অবস্থার বাহ্যিক অবস্থা কোনো পরিবর্তন ঘটবে না, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, নতুন পদার্থের সৃষ্টি হবে বা নতুন পরিবর্তন, নতুন রূপ আসবে, নতুন পদার্থ না বেসিক্যালি, নতুন রূপ আসবে, তখন সেটাকে বলবে হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আমি যদি তোমাদের বই ব্যতীত দিয়ে একটা এক্সাম্পল দেই, ফর এক্সাম্পল আমি যদি বলি ভৌত পরিবর্তন, যেমন বরফের টুকরা, এটাকে তুমি যদি তাপ প্রয়োগ করো তাহলে সেটা বাষ্প এবং তরল এবং বাষ্পে পরিণত হবে। এই যে কঠিন থেকে তরলে পরিণত হলে এটা হচ্ছে ভৌত পরিবর্তন। আরও এক্সাম্পল যদি দিই, লোহাকে চৌম্বকে পরিণত করা, একটা লোহাকে তুমি ঘষলা, সার মধ্যে চৌম্বকত্ব আসলো, চৌম্বকে পরিবর্তন হলো। আর এই জাতীয় এক্সাম্পলগুলো যে, তাহলে এগুলো হচ্ছে ভৌত পরিবর্তন। আর যদি আমি একটা রাসায়নিক পরিবর্তন এক্সাম্পল দিতে চাই, যেমন আমি যখন দেশলাই কাঠি জ্বালাইলাম, সেখানে আগুন জ্বললো, তাহলে সেটা এক ধরনের রাসায়নিক পরিবর্তন। আরেকটা রাসায়নিক পরিবর্তন আমি যদি দিই, সেটা হচ্ছে দুধকে দইতে পরিণত করা। এখন অনেকে প্রশ্ন করবে যে দুধকে দইতে পরিণত করা এটা রাসায়নিক পরিবর্তন কে বলো, কারণ তুমি দেখো দুধের স্ট্রাকচার আর দইয়ের স্ট্রাকচার সম্পূর্ণ ভিন্ন, আর দুধ আর দই সম্পূর্ণ নতুন পদার্থ, নতুন রূপের পদার্থ, নতুন রূপের পদার্থ। দইটার যে রূপ ছিল একদম, দইটা হচ্ছে সম্পূর্ণ নতুন রূপ, টেস্ট এবং গঠন, স্ট্রাকচার মোটামুটি একটু ডিফারেন্ট চলে আসছে, তো ওইটাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলবো। আর তোমাদের বইতে যে মোমবাতির কথাটা আছে, যেমন মোমবাতি, তরল মোমগুলোকে আমরা যদি কঠিন মানে ঠান্ডা করি, ঘনীভবন করি, কঠিন করি, তখন সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। মানে তরল মোমগুলো থেকে, গলানো মোমগুলো থেকে ছাঁচে বসাই কঠিন করাটা যে মোম পাই, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। কিন্তু এই মোমটাকে যদি আমরা তাপ দিই, তাহলে নতুন কী পাচ্ছি, নতুন পদার্থ পাচ্ছি। নতুন কী পাচ্ছি দেখো, মোমের সংখ্যাটা হচ্ছে C31H64। আচ্ছা, সাথে O+O2 কেন, কারণ দহন বিক্রিয়া, আগুন জ্বলতেছে, অক্সিজেনের
প্রয়োজন আছে, এই জন্য O2তে আসছে। আসার পরে এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে এবং আলো উৎপন্ন হবে। তা আশা করি এই জন্য এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, মোমের গলাটা, আর এটা হচ্ছে ভৌত পরিবর্তন। তা আশা করি এই টপিকগুলো তোমরা সম্পূর্ণ ক্লিয়ার। এগুলোর পরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবা। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।